ছেলেরা কি খবর বাবা, কেমন আছো তোমরা? তোমাদের অনেক মিস করি। আর এভাবে ক্লাস যখন নেই তখন মনে মনে বলতে থাকি যে আর কবে দেখা হবে। ঠিক আছে বাবা, তারপরে এই বৈশ্বিক পরিস্থিতিতে সবাই ভালো থাকবে, তোমাদের জন্য আমি সবাইকে দেখতে পাই এই কামনাই করি সবসময়। আজকে আমার পড়ার বিষয় সেই বসতি ভূগোলেরই, তার মানে বসতি বিষয়, তোমাদের বসতি ভূগোল না, বসতি ভূগোল অনার্সের সেই বসতি অধ্যায়েরই আরেকটি বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশের নগরায়ন। আর এর ইতিহাস কিছু, তার মানে নগরায়নের ইতিহাস। নগরায়নের ইতিহাস আর বৈশিষ্ট্য, নগরায়নের, বাংলাদেশের নগরায়নের ইতিহাস। তারপরে আরেকটু কিছু জানবো যদি সময় থেকে থাকে। আচ্ছা, বাংলাদেশের নগরায়ন ইতিহাস তোমরা ভালো করে জানো, ইতিহাস পড়তে হলে অবশ্যই আমাদেরকে কিছু তথ্য জানতে হয়, সেটাই হচ্ছে ইতিহাস, তেমন কিছু না। তারপরে আমি কিছু বলছি বাংলাদেশের নগরায়ন ইতিহাস। তোমরা জানো আমাদের যে প্রাচীন যে কীর্তিগুলো রয়ে গেছে, স্থাপত্যগুলো রয়ে গেছে, সেগুলো হচ্ছে আমাদের নগরায়নের ইতিহাসের অন্যতম চিহ্ন। বাংলাদেশের নগরায়ন শুরু হয়েছিল, ধারণা করা হয় যে মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড় হচ্ছে আমাদের প্রাচীন শহরের অন্যতম একটি নিদর্শন। তো সেইখান থেকেও বলা যায় যে এটি থেকেই নগরায়নে শুরু হয়েছিল, এটি সবচেয়ে প্রাচীন বলে ধারণা করা হয়। এছাড়া পাহাড়পুরের সোমপুর বিহার যদিও এটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তাও সেটি নগরায়নেরই একটি অংশ। তারপরে হচ্ছে সোনারগাঁয়ে মূলত মুঘল আমলে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে বাংলাদেশের প্রথম আবার নগরায়ন গড়ে ওঠে। পানাম নগরে গেলে দেখতে পারবে যে নগরায়নের সমস্ত কিছুই সেখানে বোঝা যায়, যে নগরায়নের যা যা বৈশিষ্ট্য, উন্নত যোগাযোগ, উন্নত যাতায়াত, পয়ঃনিষ্কাশন, সমস্ত ব্যবস্থায় সে অঞ্চলে রয়ে গেছে। তাহলে এ থেকে বুঝতে পারি যে নগরায়নটা বাংলাদেশের কোথায় আসছে। তবে মুঘল আমলে আরেকটা হচ্ছে জাহাঙ্গীরনগর, ঢাকার নাম হয় তখন জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল এই ঢাকা, এবং বাংলার রাজধানীও ছিল, বাংলার রাজধানী প্রতিষ্ঠা করা হয় জাহাঙ্গীরনগর নামে। সেখান থেকেও নগরায়নের প্রতিষ্ঠা, ঢাকার নামই ছিল জাহাঙ্গীরনগর। তারপর ব্রিটিশ আমলে সেই নগরায়ন আবার চলে যায় অন্যদিকে, সেটি হচ্ছে যশোর জেলার দিকে। যশোর শহরই বাংলাদেশের প্রথম একটি মাঝামাঝি সময় একটি শহর হিসাবে গোড়াপত্তন লাভ করে। এই হচ্ছে বাংলাদেশের নগরায়ন ইতিহাস। আর স্বাধীনতা পরবর্তী ব্রিটিশের পরে পাকিস্তানের দিকেও পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল ঢাকা। তখনও পূর্ব পাকিস্তানের ঢাকার যথেষ্ট উন্নয়ন হয়েছে, ঢাকাকে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। আর পরবর্তীতে স্বাধীনতার পর বাংলাদেশের এই নগরায়নের সংখ্যা আরও বেড়ে গেছে, এবং বর্তমানে বাংলাদেশে প্রায় 350টির মতো নগর রয়েছে, শহর রয়েছে আর কি। তার মানে এই নগরের ইতিহাস প্রাচীনকালে যতটি কম ছিল, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে প্রায় প্রত্যেকটি জেলা শহরই নগরে পরিণত হয়েছে, শহরে পরিণত হয়েছে। ইভেন উপজেলাগুলো এখন আমাদের শহরের দিকেই চলে যাচ্ছে, ধীরে ধীরে গ্রামের দিকেও আমরা শহরের দিকেই ব্যবস্থাপনায় দেখতে পাবো। আচ্ছা, কিন্তু এই যে নগরের নগরায়ন হচ্ছে, সেই নগরায়নে কিন্তু আমাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মানুষ তার কৃষি যে পেশা ছিল, সেই কৃষি পেশা ছেড়ে সে এখন অকৃষি পেশার দিকে গমন করছে, মানুষ শহর মুখাপেক্ষী হচ্ছে বেশি। তাহলে নগরায়নের এই ইতিহাস দেখা যাচ্ছে, এর বৈশিষ্ট্যগুলো কি? নগরায়নের ইতিহাস ঘাটলে তার বৈশিষ্ট্য থেকে যে তথ্যগুলো আমরা পাই, সেগুলো হচ্ছে জনসংখ্যার হার বৃদ্ধি,
ঘরগুলো দেখা যায় যে ঘরগুলো মোটামুটি ছোট এবং সেখানে মানুষজন কমই বসবাস করতো। তাহলে জনসংখ্যার হার বর্তমান শহরের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু তার অনেক গুণ বেশি। বর্তমানে শহরে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে বেশি আসছে। তাই নগরায়নের ধারার ফলে এই জনসংখ্যার বৃদ্ধি নগরের দিকেই বেশি হচ্ছে। তারপরে হচ্ছে সকল কর্মক্ষেত্র অপরিকল্পিত নগরায়ন। খেয়াল করে দেখো, আমি যে যখন ইতিহাস বললাম যে প্রথম শুরু হয়েছিল প্রাচীনকালে, তখনের যে আমরা স্থাপত্য দেখতে পাই, আর ইভেন আমরা কিন্তু আমাদের সামনে কুমিল্লাও গেলে কিন্তু আমরা প্রাচীন স্থাপত্য নিদর্শন দেখতে পাই। সেগুলো যে অবস্থান বা তৈরি নির্দেশনা, যে তার ওইখানকার যে নগরায়ন প্লাস প্রাণাম নগরী নগরায়ন এত বেশি পরিকল্পিত ছিল, যা এখন তা হচ্ছে না। এখন যত্রতত্র যেখানে সেখানে নগর গড়ে উঠছে, তাই বেশিরভাগ নগরই হচ্ছে অপরিকল্পিত। পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা এই অপরিকল্পিত নগরে দেখা যায়। 3, সকল কর্মই নগর কেন্দ্রিক। যত আমাদের প্রশাসনিক কর্মকাণ্ড রয়ে যাচ্ছে, সে সমস্ত কর্মকাণ্ডই হয়ে যাচ্ছে নগর কেন্দ্রিক। তার মানে যত ধরো ব্যবসা বাণিজ্য মানুষ এখন নগরের দিকে এসে করতে চায়, সুবিধা বেশি। আবার আমাদের ধরো কোনো উপজেলার কোনো কাজ বা জেলার কোনো কাজ, বিভাগীয় কোনো কর্মকাণ্ড সবই হচ্ছে নগরে। এই সবই কিছুই নগর ভিত্তিতেই বা নগরে গড়ে তোলা হয় বলে মানুষ শহরে গুলোতেই আসে। এরপরে হচ্ছে পেশার পরিবর্তন। নগরায়নের বৈশিষ্ট্যের অন্যতম বিষয় হচ্ছে এই পেশার পরিবর্তন। এখন নগরের যখনই মানুষ আসছে, গ্রাম থেকে শহরে আসছে, তখনই সে তার কৃষি পেশাকে পরিবর্তন করে অকৃষি পেশার দিকে বেশি ঝুঁকছে। তাই পেশার পরিবর্তনটা এখন খুব বেশি হচ্ছে। ইভেন আমরা যারা শিক্ষিত হচ্ছি বা তোমরা যারা শিক্ষিত হবে, তারা কেউই কিন্তু গ্রামে গিয়ে কৃষি কাজ করতে চাও না। যদিও শাইখ সিরাজ এখন অনেক দেখাচ্ছে, অনেকেই পড়াশোনা করে গ্রামে গিয়ে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছে, কিন্তু তোমরা কিন্তু অনেকেই করতে চাও না। ঠিক আছে, আবার এই জিনিসটা হচ্ছে পেশার পরিবর্তনটা এখন নগরের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং আমরা এটাতে বেশি হ্যাম্পার হচ্ছি। পড়াশোনার কাজে বা অন্য যে কোনো কাজে এখন গ্রামের মানুষ নানাভাবে শহরে আসছে, কিন্তু পড়াশোনা পরবর্তী বা কাজের পরবর্তী পর্যায়ে তারা কিন্তু আর গ্রামে ফিরে যেতে চাচ্ছে না। তাহলে নগরায়ন হওয়ার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গ্রামে ফিরে না যাওয়ার মানসিকতা। এরা কেউই তার নিজস্ব গ্রামে গিয়ে ফিরে গিয়ে কাজ করতে অভ্যস্ত হচ্ছে না এবং কাজ করতে ইচ্ছুক নয়। কারণ হচ্ছে গ্রামে যে বিভিন্ন ধরনের আমরা যে ফ্যাসিলিটিস বলি বা সুবিধা, সেটা শহরেই সর্বাধিক বেশি। তাহলে গ্রামের থেকে শহরে সুবিধার কারণেই মানুষ গ্রামে না ফিরে যাওয়ার একটা প্রবণতা লাভ করছে বা মানসিকতা লাভ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে নগরায়নের ইতিহাস বা নগরায়নের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বাংলাদেশের প্রাচীন নগরায়ন যতটি পরিকল্পিত ছিল, বর্তমান নগরায়ন অতটা বেশি পরিকল্পিত নয়। তার মানে সম্পূর্ণভাবে পরিকল্পিত নয়, কিছু হলেও সেখানে ভুলভ্রান্তি রয়ে গেছে। তাই আমাদের উচিত হবে এখন পরিকল্পিতভাবে নগরটাকে সাজিয়ে তোলা। ঠিক আছে, এরপরে আমি যাচ্ছি। আমরা বাংলাদেশের গ্রামীণ পড়েছে, গ্রামীণ বসতি পড়েছে, এখানে বাংলাদেশের নগরও কিন্তু আমরা জানবো। ঠিক আছে, কারণ বসতিতে কিন্তু গ্রামীণ আর শহর দুটোই আসবে। তো বাংলাদেশের নগর সম্পর্কে আমরা জানবো।
একটু আগে আমরা জানলাম বাংলাদেশের নগরায়ন, কিভাবে নগরটি এই পর্যন্ত পর্যায়ে পৌঁছেছে এবং এর বৈশিষ্ট্যগুলো কি। এখন আমরা জানবো বাংলাদেশের নগর। নগর বলতে আমি গ্রামে কিন্তু বলেছিলাম যে স্থানে প্রাথমিক পর্যায়ের কর্মকাণ্ডের মানুষেরা বসবাস করে সেখানে বলা হয়, সেটাকে বলা হয় গ্রামীণ গ্রামীণ বসতি। ঠিক একইভাবে যে স্থানে জনসংখ্যার কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড হবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে, সেই স্থানটি হবে যে বসতি গড়ে উঠবে সেই স্থানে, সেটি হবে নগর বসতি বা শহরে বসতি। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ হলেও এখন কিন্তু মানুষের এই নগরে আসার প্রবণতাটা খুব বেশি, নানাবিধ সুবিধার কারণে। আমি একটু আগেও তোমাদের বলেছি যে নানাবিধ সুবিধার কারণেই মানুষ আসতে চায়। তাহলে এই যে সুবিধার কারণে মানুষের আসা, কারণ নগরের যোগাযোগ ব্যবস্থা ভালো, মানুষের জীবনযাত্রার প্রণালী ভালো, যা কিছু পাচ্ছে সহজলভ্য হচ্ছে, মানুষের মধ্যে মিলন মেলা ভালো, এই যে প্রবণতা সেটা হচ্ছে মানুষকে এই নগরের দিকে আকৃষ্ট করে। আচ্ছা, এই বাংলাদেশের নগরে মূলত 500-রও অধিক মানুষ বসবাস করে থাকে। এখানে মানুষ খুব ঘিঞ্জিভাবে বসবাস করে থাকে। নগর বসতির, বাংলাদেশের নগর বসতির বৈশিষ্ট্য কি? বাংলাদেশের নগর বৈশিষ্ট্য বা বসতি বা নগরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ মানুষই অকৃষিমূলক কর্মকাণ্ডে নিয়োজিত। ঠিক আছে, তার মানে কর্মকাণ্ডটা কি? অকৃষিমূলক। 2, জনসংখ্যার ঘনত্ব কতটুকু হবে, তার মানে প্রতি কিলোমিটারে কতজন মানুষ বাস করে। সাধারণত বলা হয়েছে যে এখানে 500 জনেরও অধিক মানুষ বসবাস করে থাকে। ঠিক আছে, সাধারণ ঢাকায় তো 5000-ও হয়ে গেছে। 3, প্রশাসনিক ব্যবস্থা। বাংলাদেশের বেশিরভাগ প্রশাসনিক ব্যবস্থাই নগর কেন্দ্রিক, ইভেন বাংলাদেশেও তাই। বাংলাদেশের জেলা পরিষদ, বিভাগীয় পরিষদ, ইভেন আমাদের সচিবালয় ঢাকায় অবস্থিত। তাই প্রশাসনিক ব্যবস্থার কারণে সবাই নগরমুখী হয়েছে। বাংলাদেশের নগরের কিন্তু এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। বিদ্যুৎ ও পানির সহজলভ্যতা, সুপেয় পানি আর বিদ্যুৎ, তার মানে ইউটিলাইজ, আমরা যেটা বলি আমাদের সেবা কার্যক্রম, সেবা সুবিধা। নগরে সুপেয় পানি ও বিদ্যুতের সহজলভ্যতা রয়েছে। বিদ্যুতের জন্য রয়েছে ডেসকো, সুপেয় পানির জন্য রয়েছে ওয়াসা। এই বিষয়গুলো আমরা নগরে পরিমিতভাবে পেয়ে থাকি এবং এটা কিন্তু একটা লাভজনক। তারপরে যোগাযোগ ব্যবস্থা, আমাদের শহরের সবগুলো নগরে বা শহরেরই যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। সেখানে রাস্তাঘাট সবই পাকা। ঠিক আছে, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান আর চিকিৎসা কেন্দ্র কিন্তু নগর কেন্দ্রিক। সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকায় অবস্থিত। তবে চিটাগাংয়েও হয়েছে এখন চিটাগাং বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা বিভাগীয় শহরেই এখন এই চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই খুশি, তাই না বাবারা? আগ্রহী বেশি। তারপর হচ্ছে বিনোদনের কেন্দ্র, এটা একদম সহজ কথা। নগরে সবচেয়ে বেশি বিনোদন কেন্দ্র রয়ে গেছে, বা যত নগরগুলো রয়ে গেছে এই নগরগুলোতে মূলত বিনোদন কেন্দ্রগুলো সিনেমা হল, পার্ক, তারপরে এখন অ্যামিউজমেন্ট পার্ক, শপিং মল, তারপরে মার্কেট, সবই কিন্তু এই নগরেই গড়ে ওঠে। তাহলে আর জনসংখ্যা, নগরের জনসংখ্যার হার কিন্তু বেশি, বৃদ্ধির হার বেশি। তাই নগরের জনসংখ্যাও বেশি, জনসংখ্যার ঘনত্ব সেখানে বেশি। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের নগরের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বাংলাদেশের নগরকে করেছে সম্প্রসারিত করছে এবং এই নগর আবার আরো ধীরে ধীরে সম্প্রসারিত হবে। এরপরে হচ্ছে
নগরের শ্রেণীবিভাগ। বাংলাদেশের নগরকে মূলত 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নগর বা শহরের নগর, 2 শহর, 3 মহানগর, 4 মেগাসিটি, 5 কনারভেশন। মূলত জনসংখ্যার আকার দিয়ে এই শ্রেণী বিভাগটি করা হয়েছে। বোঝা গেছে বাবা? জনসংখ্যার আকার দিয়ে এই শ্রেণী বিভাগ করা হয়েছে। নগরে মূলত বলা হয় কমপক্ষে 500 জন মানুষ যেখানে বসবাস করে সেটি হচ্ছে নগর। বাংলাদেশের নগরগুলোতে পৌরসভা শহরগুলোকে আমরা নগর হিসাবে চিহ্নিত করতে পারি। এরপর হচ্ছে শহর। শহর অপেক্ষা নগরের আয়তন নগর অপেক্ষা আমার ভুল হয়েছে, এটা হচ্ছে শহর আর এটা হচ্ছে নগর। পৌরসভা শহরগুলোকে এখন শহর বলা হয়। শহর অপেক্ষা নগরের আয়তন একটু বেশি হয় এবং এখানে জনসংখ্যাও বেশি, প্রায় 1 লক্ষের মতো বসবাস করে। নরসিংদী, লক্ষ্মীপুর এগুলি সবই হচ্ছে নগরের উদাহরণ। এরপর হচ্ছে মহানগর। যে নগরের জনসংখ্যা 10 লক্ষেরও অধিক সেটাকে বলা হয়েছে মহানগর। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোকে মূলত মহানগর হিসাবে চিহ্নিত করা হয়। এরপর হচ্ছে মেগা সিটি। 50 লক্ষেরও বেশি মানুষ যেখানে বসবাস করে সেটা হচ্ছে মেগা সিটি। তাহলে তোমরা বুঝতে পারছো ঢাকা এখন একটি মেগা সিটি। সব দিক থেকে ঢাকা এখন একটি মেগা সিটি। অন্যান্য সব কিছু থেকে ঢাকায় এখন সুবিধা, মেগা সিটির সুবিধা সবচেয়ে বেশি হয়ে থাকে। কনারভেশন। পাশাপাশি দুটি মহানগরী যখন প্রায় একত্রিত হয়ে যায় জনসংখ্যার দিক থেকে বা তার কার্যক্রমের দিক থেকে যখন একত্রিত হয় তখন সেটাকে বলা হয় কনারভেশন। যেমন ঢাকা আর নারায়ণগঞ্জ বৃহত্তরভাবে কনারভেশন নামেই পরিচিত। বুঝতে পারছো? তবে উভয় নগরীর প্রশাসনিক কার্যক্রম আলাদা হলেও এটির মধ্যে তার কর্মকাণ্ড ছড়িয়ে যাবে ধীরে ধীরে, সেটাকে আমরা বলবো কনারভেশন। এই বিষয়ের পড়াগুলো আরো ভালোভাবে বইয়ে আছে, একটু জেনে নিবে। এখান থেকে ছোট প্রশ্নই সর্বাধিক বেশি হয়ে থাকে। এরপরে হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান নগর বা শহর। বাংলাদেশের প্রধান নগর সমূহ। আমি একটু আগে সংজ্ঞায় যদি একটু ভুল করেছিলাম, পরে ঠিক করেছি। শহর এবং নগর। শহরটি মূলত ছোট, 500-রও বেশি মানুষ বসবাস করে। আর নগরে বলেছি যে 1,50,000 বা 1 লক্ষের মতো মানুষ সেখানে বসবাস করে। আচ্ছা, 1 লক্ষের বেশি মানুষ সেখানে বসবাস করে নগর। তো বাংলাদেশের প্রধান নগর সমূহ কি কি? বাংলাদেশের প্রধান নগর, বাংলাদেশে এখন নগরীর সংখ্যা প্রায় 500-এর অধিক। তার মানে সবগুলো জেলা শহর এবং উপজেলা শহরই শহর এবং নগরের অন্তর্গত। এগুলো কি কি? এর মধ্যে কয়েকটি প্রধান আছে, আমরা কয়েকটি প্রধান সমূহই জানবো, অপ্রধানগুলো আমরা জানবো না, কয়েকদিন থেকে কোশ্চেনও করি না। যেগুলো বইয়ে আছে আমরা সেগুলোই সাধারণত সিলেবাস অনুযায়ী পড়াই, আচ্ছা করে থাকি। সেগুলো কি কি? প্রথমেই হচ্ছে ঢাকা। ঢাকা বাংলাদেশের রাজধানী। প্রথমেই যে নগরায়নের গোড়াপত্তন হয়েছিল সেটি ঢাকাই হয়েছিল, যেটি কিনা মুঘল আমলে আমরা বলি। সোনারগাঁয়ের পরে হয়েছিল জাহাঙ্গীরনগর, ঢাকায়। আচ্ছা, এরপরে যে ঢাকা এখন মানুষের সংখ্যা বলা হয় 19 মিলিয়ন। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর অন্যতম বৃহৎ শহরই হচ্ছে আমাদের এই কি বলবো এটাকে, ঢাকা। ঢাকায় অনেক হাসপাতাল আছে, বিশ্ববিদ্যালয় আছে। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, শিশু পার্ক, তারপরে হচ্ছে অন্যান্য পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক ঢাকার এখন সম্প্রসারিত হয়ে গাজীপুর পর্যন্ত চলে গেছে। তাহলে ঢাকা কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একসময় ঢাকার প্রাচীন ঢাকাই বলতে সেই বুড়িগঙ্গা নদীর তীরবর্তী পুরনো ঢাকাকেই বোঝায়। আর এখন তো ঢাকা সম্প্রসারিত হয়ে নতুনের দিক দিয়েও চলে গেছে।
এরপর হচ্ছে, ঘুমাইস না, ঘুমাবে না কিন্তু। এরপরে হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। এখানেও অনেক এখানে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও এটি একটি শহর, সেনানিবাস রয়েছে, বোটানিক্যাল গার্ডেনও রয়েছে ময়মনসিংহে। ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু খুব সুপ্রাচীন। এরপর হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল শাড়ির জন্য কিন্তু বিখ্যাত। টাঙ্গাইলে প্রাচীন জমিদার বাড়ি আছে। এছাড়াও টাঙ্গাইলের অনেকেই যে মানুষ এখানে ঢাকায় এসে বসবাস করে থাকে। এরপরে হচ্ছে ফরিদপুর। পদ্মা নদীর তীরে অবস্থিত ফরিদপুর বৃহত্তম শহর। এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে। ফরিদপুর এখন অনেক উন্নত শহর হচ্ছে এবং পদ্মা সেতুর উন্নয়নের পরে ফরিদপুরের আরো উন্নয়ন হবে বলে আমি মনে করি। পদ্মা সেতু তৈরির পর নারায়ণগঞ্জ, প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত নারায়ণগঞ্জ। এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। আমাদের প্রাচীন শহরও কিন্তু এখানে রয়েছে, সোনারগাঁ। তাহলে আমরা বুঝতে পারছি নারায়ণগঞ্জ আমাদের। আবার এটা প্রধান ওই নারায়ণগঞ্জের যে তীর আছে, তীরবর্তী অঞ্চলে মূলত জামদানি শাড়ি তৈরি হয়ে থাকে। নরসিংদী ঢাকার সন্নিকটে অবস্থিত, মূলত বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। নরসিংদীর যে তাঁত বাজার, তাঁতের শাড়ি, সেটিও কিন্তু একটি বিখ্যাত অঞ্চল। তারপর যে চট্টগ্রাম। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত খুব সুন্দর একটি শহর, সেটি হচ্ছে চট্টগ্রাম। সবুজ শহর চট্টগ্রাম। চট্টগ্রামের পাড়ে রয়েছে, চট্টগ্রামে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতও রয়েছে। তাহলে চট্টগ্রাম খুবই মনোরম একটি শহর। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় রয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ রয়েছে, চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তার মানে প্রশাসনিক কর্মকাণ্ড, তো সেখানে জন্য আলাদা চৌক রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়াও প্রযুক্তি সেখানে আবার আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে। তারপরে হচ্ছে নোয়াখালী, বাংলাদেশের অন্যতম বিখ্যাত জেলা শহর হচ্ছে নোয়াখালী। যদিও নদী ভাঙ্গনে নোয়াখালী শহর এখন নিয়ে গেছে মাইজদিতে, কিন্তু নোয়াখালী বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। কুমিল্লা গোমতী নদীর তীরে অবস্থিত কুমিল্লার বাটিক তোমরা সবাই জানো। কুমিল্লার খাদি বিখ্যাত। কুমিল্লায়ও সেনানিবাস, বোর্ড, তারপর বিশ্ববিদ্যালয় এসবই রয়েছে এবং দর্শনীয় স্থানও কিন্তু রয়ে গেছে। কুমিল্লার ময়নামতি বিহার, লালমাই পাহাড় যেটাকে আমরা বলে থাকি, যেটার সময় আমরা ভূপ্রকৃতিতে পড়েছিলাম। তারপরে হচ্ছে সিলেট। সিলেটটা বিভাগীয় শহর। ময়মনসিংহ কিন্তু বিভাগীয় শহর এখন। সিলেট বিভাগীয় শহর, সুরমা নদীর তীরে অবস্থিত। সুপ্রাচীন সিলেটের অনেক নাম আছে। শাহজালালের মাজার আছে, শাহজালাল রহমতুল্লাহর মাজার আছে। এছাড়াও চা শিল্পের জন্য সিলেট কিন্তু বিখ্যাত। সিলেটের মণিপুরি শাড়ি পৃথিবীব্যাপী জগৎ বিখ্যাত। যেমন জামদানি শাড়ি, তেমনি হচ্ছে সিলেটের মণিপুরি শাড়ি। সিলেটেও মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া রয়েছে ক্যাডেট কলেজ, সবই বিভিন্ন ধরনের বিনোদনের কেন্দ্র কিন্তু সিলেটে রয়েছে। রাজশাহীও কিন্তু বিভাগীয় শহর। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, বাংলাদেশের চতুর্থ বৃহত্তম শহর এটি। সেখানে একটি শিল্প নগরী। রাজশাহীর রেশম শিল্প কিন্তু খুব বিখ্যাত। এছাড়াও এখানে বিশ্ববিদ্যালয় আছে। রাজশাহীর আর আরেক নাম কিন্তু শিক্ষা শহর। রাজশাহীকে একসময় শিক্ষা শহর হিসেবে পরিচিত ছিল। পুলিশ প্রশাসন একাডেমিও এখানে রয়েছে, প্রশিক্ষণ একাডেমি। তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, ক্যাডেট কলেজ রয়েছে, অনেকগুলো কলেজ এখানে রয়েছে। এরপর হচ্ছে রংপুর তিস্তা নদীর পাড়ে অবস্থিত। রংপুর শহরও খুব সুন্দর। সম্প্রতি এই শহরটিকে আরো বেশি সৌন্দর্য উন্নত করা হয়েছে। এটি একটি বিভাগীয় শহর। রংপুরও কিন্তু বিভাগ আমাদের, ঠিক আছে বাবা। আচ্ছা, শহরের নাম অনুসারে এখানে ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে। রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহরই হচ্ছে খুলনা। খুলনা শিল্পনগরী নামে পরিচিত।
পাট শিল্পের জন্য খুলনা বিশেষভাবে প্রসিদ্ধ। খুলনায় এছাড়াও শিশু পার্ক আছে, চিড়িয়াখানা আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, কুয়েট আছে, সব কিছুই খুলনা শিল্প তারপরে খুলনায় আবার আমাদের মেডিকেল কলেজও আছে, তাহলে সেক্ষেত্রে বোঝায় খুলনা বিখ্যাত। এরপর হচ্ছে যশোর। যশোর সুপ্রাচীন নগরী। আমি কিন্তু নগরায়নের ইতিহাসের সময় কিন্তু তোমাদের জানিয়েছি যে যশোর হচ্ছে প্রাচীন নগরী, যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এবং সেটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়। তারপর যশোরের শিক্ষা বোর্ড আছে, যশোর শিক্ষা বোর্ড, মেডিকেল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, তাই যশোরও কিন্তু অনেক উন্নত। যশোর ভৈরব নদীর তীরে অবস্থিত যশোর শহর। এরপরে হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়ার মেহেরপুর আমাদের জন্য একটি বিখ্যাত অঞ্চল। যে কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত। এক সময় এই শহরটি বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। এখানে অনেক প্রসিদ্ধ স্থানও রয়েছে। কুষ্টিয়ায় রয়েছে আমাদের লালনের যে স্থান, লালন যেখানে বসবাস করেছে, লালন আখড়া, সেটাও রয়েছে। আবার রবীন্দ্রনাথের বাড়িও কিন্তু কুষ্টিয়ায় কুঠি বাড়ি রয়েছে। ঠিক আছে। তারপরে হচ্ছে বরিশাল, প্রাচ্যের ভেনিস নামে খ্যাত বরিশাল। বরিশাল পঞ্চম বিভাগীয় শহর, কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। এটি প্রাচীন। এই শহরটিতেও বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, কলেজ, মেডিকেল এবং এটি বৃহত্তম একটি অন্যতম নদী বন্দর। এছাড়াও আরো অনেক শহর রয়ে গেছে, যেমন ময়মনসিংহ তো বলেছি, কিশোরগঞ্জ, তারপরে এইদিকে হচ্ছে জামালপুর, তারপরে আর এদিকে হচ্ছে সাতক্ষীরা, এরকম বিভিন্ন ধরনের শহর আমাদের রয়ে গেছে। তাই তবে এই কয়েকটি হচ্ছে গুরুত্বপূর্ণ। বাবারা একটু বইয়ে ভালো করে রিডিংটা পড়লেও হবে। দুইবার যদি রিডিংটিও পড়ো তাহলেও তোমাদের মনে রাখতে পারবে। এখান থেকে মূলত ছোট প্রশ্ন এবং 3-4 প্রশ্ন কমই দিয়ে থাকে, তারপরও মাঝে মাঝে দেয়। তোমরা হয়তো একবার রিডিং করলেও বুঝতে পারবে যে কোন শহরের কথা সেখানে বলা হয়েছে। আজকে এই পর্যন্তই রইল। ধন্যবাদ সবাইকে।